তো এবার তোমাদের প্রথম পত্রে যে শেষ চ্যাপ্টারটা আছে না, কর্মমুখী রসায়ন, ওইটা নিয়ে একটু আলাপ করি। তো এই চ্যাপ্টারটা হয়তো কি যখন আমরা পড়তাম তখন মনে হইতো যে এটা দিয়ে ব্যবসা করবো, মিলিয়নার আসলে ওই 5-7 যে বছর মানে কি বলে, এটা দিয়ে পরে অনেক বিলিয়নার আসলে পকেটে টাকা নাই। তো এই চ্যাপ্টারটা দেখে হয়তো তোমরা ভাবছো যে এটা বানামো ওটা বানামো ব্যবসা করবো। তো দেখো চলো দেখি কিছু ব্যবসা করা যায় কিনা। আচ্ছা, তো পঞ্চম অধ্যায় কি, কর্মমুখী রসায়ন। আচ্ছা, প্রথমে কি আছে, খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা দিকে ভাইব না যে আবার জায়গায় খাবার আবার মিলিটারিতে পাহারা দেওয়া লাগবে, 144 জারি করা লাগবে, এই নিরাপত্তা ওই নিরাপত্তা না। তুমি যে খাবারটা খাও এই খাবারটা নিরাপদ কিনা এইটা নিশ্চিত করে তোমার এই খাদ্য নিরাপত্তা, ঠিক আছে। এবং এর সাথে আছে কি প্রিজারভেটিভ কি খাদ্যকে সুস্থ রাখে, মানে খাদ্যকে আমাদের খাবারের উপযোগী করে, মানে ধরে রাখে, খাবারের গুণগত মান ধরে রাখার জন্য প্রিজারভেটিভ আমরা ব্যবহার করি। যদিও প্রিজারভেটিভ শব্দটা অনেকে খারাপভাবে নেয়, আসলে খারাপটা ইউজ করার জন্য খারাপটা খারাপ, কিন্তু আসলে প্রিজারভেটিভ বলতেই খারাপ না, আমরা এটাকে খারাপভাবে ইউজ করি, মানে খারাপ প্রিজারভেটিভ ইউজ করে দেখে আমরা এটাকে মনে করি খারাপ। আমরা ভালো প্রিজারভেটিভও আছে, খাবার সংরক্ষণ করাই হচ্ছে তোমার প্রিজারভেটিভ। আচ্ছা, এবার দেখো খাদ্য নিরাপত্তার 3টি ভিত্তি আছে। খাদ্য নিরাপত্তার কটা ভিত্তি আছে ভাইয়া? 3টা ভিত্তি আছে। ওকে, খেলো ধরো খাদ্যের প্রাপ্যতা। প্রথম কি, খাদ্যের প্রাপ্যতা, তুমি খাবার যে পাবা এটা একটা অংশ। এবার কি, খাদ্যের অ্যাক্সেস বা সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার। কটা আছে? 3টা। পরীক্ষা এটাও আসতে পারে যে তোমার খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। এইটু জানলো তুমি কি কি আছে, এটা না জানলেও চলবে। খাদ্য নিরাপত্তা ভিত্তি কোনটা? 3টা। এবার আসো প্রাকৃতিক প্রিজারভেটিভ মানে কি, প্রাকৃতিকভাবে সংরক্ষণ করার যেসব এলিমেন্টস আছে, মানে খাবার সংরক্ষণ করার প্রাকৃতিক যে এলিমেন্টসগুলো আছে ওগুলো কি তোমার প্রাকৃতিক প্রিজারভেটিভ। প্রথমে আছে কি দেখো, লবণ। লবণ কি একটা খুবই উৎকৃষ্ট মানের তোমার প্রাকৃতিক প্রিজারভেটিভ। কেন এটা প্রিজারভেটিভ তোমাদের আমি দুটো উদাহরণ দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমরা অনেকে দেখছো না শুটকি কি করে, তোমার লবণ দিয়ে শুকায়। শুটকি লবণ দিয়ে শুকায়। যারা তোমরা সি বিচ ঘুরতে গেছো, অনেকে গেছো বন্ধুবান্ধব নিয়ে গেছো, অনেকে স্পেশাল ঘুরতে গেছো, তারা হয়তো ওই জায়গায় দেখছো যে কক্সবাজার বা কুয়াকাটায় যে মাছগুলো ধরে ওই শুটকি বানানোর জন্য ওগুলোকে লবণ দিয়ে শুকায়। কি কেন শুকায়? মাছ তো তোমার বেশি দিন ভালো থাকবে না, তো লবণ দেওয়ার ফলে ওইটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর একটা জিনিস দেখছো, তারা কোরবানির সময় যে আমাদের চামড়াগুলো দিয়ে বিক্রি করে দেই, ওই চামড়াগুলো কি করে অনেক দিন সংরক্ষণ করার জন্য প্রথমেই নিয়ে লবণ দিয়ে দেয়। লবণ দিলে কি হয়, চামড়াটা অনেকদিন ভালো থাকে এবং এটা দিয়ে পরবর্তীতে তোমার বেল্ট, জুতা এগুলো বানানো হয়। তো লবণ হচ্ছে তোমার উৎকৃষ্ট মানের প্রিজারভেটিভ। এছাড়াও আছে চিনি আছে, সরিষার তেল আছে, ভিনেগার আছে, মশলা আছে ইত্যাদির মাধ্যমে তোমরা অনেকভাবে তোমার অনেক প্রাকৃতিকভাবে তোমার খাবার সংরক্ষণ করা যায়। এবং একটা জিনিস খেয়াল রাখো, কিউরিং কাকে বলে, এটা তোমার পরীক্ষা আসতে পারে। লবণের মাধ্যমে যে খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়া এটাই কি তোমার কিউরিং। লবণের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে বলে কিউরিং। তাহলে যদি বলে যে তোমার চামড়া যে সংরক্ষণ করে লবণ, ওটা কি, ওটা একটা কিউরিং। আবার যদি বলে তোমার কি বলে ওটা, তোমার শুটকি যে লবণের মাধ্যমে সংরক্ষণ করে, ওটাও কি একটা কিউরিং। সোজা কথা, দুনিয়া যত কিছু লবণ দিয়ে সংরক্ষণ করবে ওইটা কিউরিং। পরীক্ষা আসতে পারে লবণের দ্বারা তোমার খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে কী বলে, ওটা হচ্ছে কিউরিং। আচ্ছা, এবার ক্যানিং বা কৌটাজাতকরণ। কৌটো আছে না, এই অন্য কৌটা না, এটা হচ্ছে তোমার কী বলে, খাবারের যে কৌটাগুলা ক্যান ওই ক্যানি ওইটা যে একটা প্রক্রিয়া। তো এখানে কী করে, অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা খেয়াল করো 115 থেকে 121। এই জায়গায় তুমি এমসিকিউ যেহেতু তোমরা শুধুমাত্র এই টার্মগুলো খেয়াল রাখবা, তাপমাত্রা টার্ম এগুলো খেয়াল রাখবা যে ক্যানিং বা কৌটাজাতকরণ এর জন্য কত ডিগ্রি তাপমাত্রায় খাদ্যকে জীবাণুমুক্ত করা হয়। 115 থেকে 121, 115 থেকে 121 ডিগ্রি তাপমাত্রায় যদি খাদ্যকে জীবাণুমুক্ত করা হয় তখন মানে কত, সেটা কি ক্যানিংয়ে করা হয় কত, 115 থেকে 121। এবার আছে ব্লাঞ্চিং। এটা কি, এনজাইম নিষ্ক্রিয় করার জন্য ফুটন্ত গরম পানিকে সবজিকে 1 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখার প্রক্রিয়া। এটা তোমার করোনার সময় দেখছো যে বাইরে থেকে খাবার টাবার আনলে ওই সময় অনেকে কী করতো, ফোটাই নিত। এখন অবশ্য মনে হয় না, করোনার সময় আমরা দেখছি যে বাইরে থেকে শাকসবজি আনলে ওটার আগে আমরা কী করতাম, একটু গরম পানিতে চুয়াই নিতাম যে হায় ভাইরাস আসছে কিনা, হ্যান ত্যান হাবিজাবি বহুত স্মৃতি আছে ওই করোনার সময়ের। তো ওই করোনার জন্য কিন্তু আবার তোমরা এই শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো আর কি, আবার তোমার সামনে পরীক্ষা দিবা। তো ওই যে এনজাইম নিষ্ক্রিয় করার জন্য ফুটন্ত গরম পানিতে কত মিনিট ভাইয়া, 1 থেকে 5 মিনিট যে ডুবিয়ে রাখা প্রক্রিয়াকে কি বলে, ব্লাঞ্চিং। আসতে পারে ব্লাঞ্চিংয়ে কতক্ষণ সবজিকে পানিতে ডুবিয়ে রাখে, 1 থেকে 5 মিনিট। রেফ্রিজারেন্ট কি ভাইয়া, রেফ্রিজারেন্ট মানে হচ্ছে তোমার ফ্রিজ বা ঠান্ডা জিনিসের মাধ্যমে যদি খাদ্য সংরক্ষণ করা হয় ওটাই তোমার কি রেফ্রিজারেন্ট। তোমরা দেখছো না হিমাগর দেখছো না, যেখানে তোমার কি বলে আলু পেঁয়াজ ইত্যাদি সংরক্ষণ করা হয়, ওটাও কি এক ধরনের রেফ্রিজারেন্ট। তোমার বাসায় যেটা আছে যে ফ্রিজ, ওটাও একটা কি রেফ্রিজারেন্ট। সোজা কথা, খাদ্য সংরক্ষণের জন্য যেই
কি বলে ঠান্ডা, মানে ঠান্ডা তাপমাত্রা ইউজ করা হয়, ওইটাই কি বা তাপের মাধ্যমে যে ইউজ করা ওটাই তোমার রেফ্রিজারেন্ট। তো রেফ্রিজারেন্ট কি হিমাগারে হিমায়ক হিসেবে অ্যামোনিয়া গ্যাস বা লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। এক একটা জায়গায় এক একটা ইউজ করা হয়, কোনো কোনো জায়গায় অ্যামোনিয়া, কোনো কোনো জায়গায় নাইট্রোজেন। নাইট্রোজেন আবার অত্যাধিক ঠান্ডা, নাইট্রোজেনের অত্যাধিক ঠান্ডা। আচ্ছা, এবার সংরক্ষণ তাপমাত্রা আমরা দেখি কারে কতটুকুভাবে সংরক্ষণ করা যায়। তো এরকম তোমার দু একটা টার্ম আসতে পারে, যেমন কমন কিছু জিনিস, যে আলু সংরক্ষণের জন্য তাপমাত্রা কত, আলু সংরক্ষণের তাপমাত্রা কত 4 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ফলমূলের জন্য সংরক্ষণের তাপমাত্রা কত, ফলমূলের জন্য হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি। অর্থাৎ তুমি আলুকে চাইলেই 4 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি সংরক্ষণ করতে পারবা। আর ফলমূল কত 0 থেকে 4, 0 থেকে 4 ফলমূল, 4 থেকে 10 আলু। তোমরা যে আলুর যে স্টোরেজ আছে, কোল্ড স্টোরেজ তোমাদের প্রত্যেকটা জেলাতেই থাকার কথা, ওইগুলাতে মনে করো তোমার টেম্পারেচার আছে কি 4 থেকে 10। ওকে, এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার কি রাসায়নিক প্রিজারভেটিভ। এতক্ষণ আমরা দেখছি কি প্রাকৃতিক প্রিজারভেটিভ, ওইগুলো ভালো। এবার আসি রাসায়নিক প্রিজারভেটিভ। এইখানেও অনুমোদিত, মানে তুমি যদি অনুমোদিত মাত্রা ব্যবহার করো তখন এটা কি ভালো। যদি অনুমোদন মানে অনুমোদিত যেটাকে বলে ওটা ব্যবহার করলে ওটাই খারাপ। পৃথিবীর সব কিছুর একটা খারাপ দিক, নেগেটিভ এবং ভালো দিক আছে, এবং সেইটার খারাপ ভালো দিক কি, আমরা অনেক খাবার কি অনেক দিন সংরক্ষণ করি। এই সংরক্ষণ করাই কি অবশ্যই আমাদের জন্য ভালো, কারণ খাবার সংরক্ষণ না করলে খাবার পচে গেলে তো আমাদের খাদ্য সংকট দেখা দিবে। কোনো কোনো খাবার শীতকালে হয়, গরমকালে ওটা আমরা শীতকালে হচ্ছে সব পচা যায়, তাহলে আমরা গরমকালে কী খাবো। আবার গরমকালে অনেক কিছু হয় যেগুলো শীত পর্যন্ত আমাদের সংরক্ষণ করে রাখতে হয়। তো এখন আমরা দেখব রাসায়নিক প্রিজারভেটিভ। রাসায়নিক প্রিজারভেটিভ কী কী আছে, ভিনেগার আছে, সোডিয়াম বেনজয়েট আছে, ক্যালসিয়াম প্রোপানেট আছে, পটাশিয়াম মেটাবাইসালফেট আছে। তো ভিনেগার কি, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 10% জলীয় দ্রবণ। কি কি, অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 10% জলীয় দ্রবণ। এটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে ভিনেগার কাকে বলে, এরকম আসতে পারে। তারপর আসতে পারে যে অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে কি দেবা ভাইয়া, যদি উত্তরে থাকে 5 থেকে 10% বা এর মধ্যে থাকে ওইটা থাকলে ওটা দিয়ে দেবা। আবার এমনও আসতে পারে যে 5 থেকে 10% ড্যাশ জলীয় দ্রবণ কি থাকতে পারে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হ্যান অ্যাসিড, অনেক কিছু থাকতে পারে। তো কি আছে ভাইয়া খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। আর ভিনেগারের পিএইচ কত, ভিনেগারের পিএইচ হচ্ছে 4.5 থেকে 5। পিএইচটা তো তোমরা জানো, তাও আমি একটু দেখাই দিই। পিএইচ হচ্ছে একটা স্কেল, আমরা যে স্কেল দেখছি না ওরকম একটা স্কেল। তো এই স্কেলে কি থাকে, তোমার 14টা পয়েন্ট থাকে, 14 পয়েন্টের মাঝখানে হচ্ছে 7। এদিক থেকে থাকে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো এই 0 হচ্ছে তোমার কি মাঝামাঝি অবস্থান। এটা এদিকে কি অ্যাসিড, মানে তোমার কি বলা হয় অম্ল, আর এদিকে কি ক্ষার বা বেসিক বলা হয়। ধরো ক্ষার, যেটা আমরা সংক্ষেপে ওটাই বুঝি, ক্ষার হিসেবে চিনি, আবার অ্যাসিড হিসেবে চিনি। তো এই 0 হচ্ছে অ্যাসিড আর ক্ষারের মাঝামাঝি অবস্থান বা প্রশমন অবস্থান বলে। এদিক থেকে স্কেলে যত বাম দিক যাবে তত কি অ্যাসিড বৃদ্ধি পাবে, অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে, মানে অ্যাসিডিক। আর এই দিক যত ডান দিক যাবে তত কি বেসিক বা তত ক্ষার, মানে তত তীব্র ক্ষার। বামে গেলে তীব্র অ্যাসিড, ডানে গেলে তীব্র ক্ষার। এখন ভিনেগারের পিএইচ কত, 4.5 থেকে 5, অর্থাৎ এর অবস্থান হবে এই জায়গায়। অর্থাৎ কি এটা একটা মোটামুটি একটা তীব্র একটা অ্যাসিড, মোটামুটি একটা তীব্র অ্যাসিড, আমরা এটা থেকে বুঝতে পারি। এই স্কেলটা দিয়ে আমরা বিভিন্ন বিষয় বিভিন্ন কী বলে অনেক জায়গায় তোমরা দেখবা যে এর পিএইচ মান এত, এর পিএইচ মান এত। তখন তুমি যদি এই স্কেলটা মনে থাকে যে 7 হচ্ছে তোমার নিউট্রাল, বামে গেলে অর্থাৎ যত কমবে তত অ্যাসিডিক, যত বাড়বে তত বেসিক বা ক্ষারীয়। তুমি যদি স্কেলটা মনে রাখতে পারো তখন তুমি যে কোনো জিনিসের তুমি পিএইচ দেখলে বুঝতে পারবা যে এটা মানে কি অম্ল না ক্ষারীয়। দেখবা তুমি তোমার কি বলে ব্লাড টেস্ট যারা করছো ওইখানে দেখবা দেখা থাকে যে রক্তের পিএইচ এত, তখন তুমি বুঝবা যে তোমার রক্তের কি পিএইচ কম না বেশি। তো পাশাপাশি এটাও দিয়ে দেয় যে আদর্শ কত। আচ্ছা, তো এই যে কি বলে 4.5 থেকে যে 5 যে পিএইচ, এখানে এই
এই যে পিএইচ, এই যে পিএইচের রেঞ্জ, এর মাধ্যমে কি ব্যাকটেরিয়া জন্মাতে পারো না। আসলে আমরা এটা জানি যে খাবারকে নষ্ট করে হচ্ছে ব্যাকটেরিয়া। তুমি একটা খাবার 2-3 দিন রেখে দেবা, দেখবে ওই জায়গায় 2-3 দিন পর কি ব্যাকটেরিয়া কী করছে, ছত্রাক ফাঙ্গাস এগুলো কী করে খাবারটা নষ্ট করে দেয়। তো ওই যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস যেগুলো আছে এগুলোকে নষ্ট করে ভাই ওই ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে পারে না। কত পিএইচ হলে? 4.5 থেকে 5। এই 4.5 থেকে 5 হলে কি হয়, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাতে পারে না, খাবারও নষ্ট হয় না, কেস ক্লোজ। আচ্ছা, সোডিয়াম বেনজোয়েট এগুলো কি কি খেয়াল করো। সোডিয়াম বেনজোয়েট কি, সস, জুস, আচার ইত্যাদিতে সংরক্ষণ, মানে বেসিক্যালি খাবার মানে কি বলে তোমার কনজিউমার ফুড যেগুলো, ওগুলোতে আমরা সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করি। এর অনুমোদিত মাত্রা এটা খেয়াল করো, মোটামুটি এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সোডিয়াম বেনজোয়েটের অনুমোদিত তাপমাত্রা কত? অনুমোদিত মাত্রা হচ্ছে তোমার 0.1। 0.1, খুবই সামান্য পরিমাণ সোডিয়াম বেনজোয়েট দেওয়া হবে। আচ্ছা, ক্যালসিয়াম প্রোপানয়েট রুটি ও বেকারি শিল্পে ছত্রাক রোধে ব্যবহৃত করা হয়। দেখছো না তোমরা যে কী বলে তোমার রুটি টুটিতে 2-3 দিন রেখে গেলে একটা ছত্রাক জন্মায় না, তোমার ওই ছত্রাকটাকে কী করে, রুটি ও ক্যালসিয়াম যে ছত্রাক জন্মায় এটা মানে প্রতিরোধ করে কে, ক্যালসিয়াম প্রোপানয়েট। আর কী বলে ফলের রস, জ্যাম, ওই আচার বানায় তোমার মা খালারা তো বানায় না যে আচার, ওই আচারটা মনে করো তোমার কী করা হয়, পটাশিয়াম মেটাবাইসালফাইড দ্বারা তোমার সংরক্ষণ করা হয়। আবার তোমাদের অনেকের কী বলে দেখবা যে তোমাদের বড় ভাইদের লেডিস হল থেকে অনেক আচার আছে, ওই আচারগুলো সংরক্ষণ করা হয় কি থেকে, তোমার পটাশিয়াম মেটাবাইসালফাইড দ্বারা সংরক্ষণ করা হয়। আচ্ছা, এবার আসো যে জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড থাকতাম যে এই কিরে এই জায়গায় দেখি টয়লেট ক্লিনার আছে, গ্লাস ক্লিনার আছে, এগুলো দিয়া বানায়া খুব বড় লোক হয়ে যাবো, এলন মাস্ক কমো। হ্যাঁ, তো এই জিনিসটা দেখলে আমার খুব মানে ওই সময় খুব জোশ ফিল হইতো যে এটা বানামো ওইটা বানামো। তো আসলে দেখি গুরুত্ব রাসায়নিক প্রস্তুতি বা ফর্মুলেশন। তো কি আছে খেয়াল করো, টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনার কি, আমরা যে ওই যে জায়গায় আমরা ত্যাগ করি, যে ভোগের সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ, ওই যে ত্যাগের স্থান আমাদের, ওই ত্যাগের স্থান যে টয়লেট, ওই টয়লেটটা আমরা পরিষ্কার করি কি দ্বারা, হারপিক। তো হারপিক বানায় কি দ্বারা, হারপিক তো সবাই জানো, হারপিকটা বানায় কি দ্বারা, হারপিক বানায় হচ্ছে প্রধান উপাদান হচ্ছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট যে টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি, টয়লেট ক্লিনারের প্রধান উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা কি করে, চর্বি ও প্রোটিন জাতীয় খাবার, এটা কি করে, চর্বি ও প্রোটিন জাতীয় ময়লা দূর করে। আমরা কি খাই, আমরা খাইকো স্নেহ খাই, চর্বি খাই, যেগুলা খাই পরিপাক হইয়া ওইগুলোই কিন্তু আমরা ত্যাগ করি টয়লেটে গেলে। তো ওইগুলোই তো আমাদের ময়লা। তো ওই ময়লা তো আর যেন তেন জিনিস দেওয়া যাবে না, ওইটা যাবে হচ্ছে তোমার কি এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি আমরা পরিষ্কার করি তাহলে ওটা যাবে। এর জন্যই কি টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এবার দেখো গ্লাস ক্লিনার দেখছো না, তোমরা স্প্রে করে গ্লাসটা মোছো চেহারা দেখার জন্য। অনেকের খারাপ গ্লাস, ভাঙা গ্লাসে দেখলে মনে হয় যে সে কি হিরো আলম, আর যদি গ্লাসটা পরিষ্কার করে নাও তখন কি শাহরুখ খান। তো গ্লাস পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনার আমরা ব্যবহার করি। তো গ্লাস ক্লিনার কি, গ্লাস ক্লিনার প্রধান উপাদান কি, গ্লাস ক্লিনার প্রত্যেকটা প্রধান উপাদান কি আমরা ওটা মানে পড়াইতেছি। এবং এর সাথে আরও সহযোগী অনেক উপাদান আছে, কিন্তু এগুলো আসে না পরীক্ষা, আসে যে এইটার প্রধান উপাদান কি, ওইটার প্রধান উপাদান কি। তো গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই যে খেয়াল করো, এটা হচ্ছে এটার প্রতীক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা লিকার অ্যামোনিয়া। এটাকে তোমার কি বলে, লিকার অ্যামোনিয়া বলা হয়। যে যদি থাকে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং লিকার অ্যামোনিয়া। এটা কি করে, কাঁচের তেলে ভাত দূর করে। এবার টেলকম পাউডার, তোমরা অনেকে পাউডার দাও, গরমের সময় দাও, তিব্বত ঘামাচি পাউডার, হ্যান ত্যান পাউডার, কি রিভাইভ পাউডার। তো এই যে পাউডার আজীবন তো দিছো, কিন্তু যদি একবারও তো উল্টাই দেখছো ওটা পিছনে কী লেখা আছে, যে এটা প্রধান উপাদান কী কী, দেখবা একটা লিস্ট থাকে, সবসময় এটা পড়বা। যে কোনো জিনিস যদি বাজার থেকে কোনো একটু উল্টাই পড়বা, যে এটা লেখা থাকে যে প্রধান এগুলো উপাদান কী কী আছে, ওইগুলো একটু পড়ার চেষ্টা করবা। দেখবা অনেক কিছু তুমি করতে পারবা, কি বলে রিলেট করতে পারবা। হ্যাঁ এটা তুমি পড়ছি, এটা পড়ছি, ওটা পড়ছি। তো তুমি যদি ওটা দেখো তাহলে অনেক কিছু মনে হবে তুমি পড়ছো। তো টেলকম পাউডারের প্রধান উপাদান কি, ম্যাগনেসিয়াম সিলিকেট কিসের প্রধান উপাদান, টেলকম পাউডারের প্রধান উপাদান। এইবার আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, দেখবা কি টেলকম পাউডারের যে পিচ্ছিলকারক না, টেলকম পাউডার যে পিচ্ছিলকারক হিসেবে এতে জিঙ্ক স্টিয়ারেট মেশানো হয়। দেখবা কি ওই যে কি বলে সেলুনে গেলে তোমার গাট্টার বানাই দেওয়ার পরে তোমার শেপ টেপ চুল কাটার পরে একটা পাউডার দিয়ে দেয় না। হ্যাঁ, ওই যে তোমার ফেভারিট সেলুনওয়ালা, বলা হয় যে মানুষ, ছেলেরা বিশেষ করে ছেলেরা সব কিছু পরিবর্তন করতে পারে, একটা জিনিস পরিবর্তন করে না, সেটা হচ্ছে তার প্রিয় নাপিত বা সেলুন। সেটা সে কখনো পরিবর্তন করতে পারে না। সে যত দূরেই থাক, ওই তার
সময় হলে সে ওই তার কাছে গিয়ে চুল টুল দাড়ি টাড়ি কেটে আসবে। তো ওই যে তোমার যে দাড়ি চুল দাড়ি কাটার পর যে তোমার পাউডারটা দেওয়া হয়, যে ট্যালকম পাউডার দেওয়া হয়, দেখবে কি ওটা দিলেই ঝরঝর করে পড়ে যায়। চুলটা পরিষ্কার করার জন্য কি ট্যালকম পাউডার দেয়, পাউডার দেয়, তখন ওই পাউডার কি পিচ্ছিল, ওটার সাথে চুলও পড়ে যায়। তো ওই যে পিচ্ছিল করার জন্য যে প্রধান উপাদান সেটা হচ্ছে তোমার জিঙ্ক স্টিয়ারেট। জিঙ্ক স্টিয়ারেটের জন্য তোমার পিচ্ছিল হয়। এবার ইমালশন কি খেয়াল করো, বলে না যে তেল পানি কখনো মেশে না, তেল পানি কখনো মিশে না। তো এইটা একটা ইমালশন, দুইটা তরল, তেলও একটা তরল এবং তোমার পানিও একটা তরল, দুইটা তরল যদি এক জায়গায় নেও, যদি এটা না মেশে তাইলে কি ওটা একটা ইমালশন। কিন্তু দেখো ভাইয়া দুধ আর পানি কিন্তু আবার ইমালশন না, দুটো একসাথে মিক্স করলে কিন্তু তোমার মিক্স হয়ে যায়। কিন্তু তেল আর জল বলা হয় তেল জলে কখনো মিশে না। ওই যে তেল আর জল, এই যে দুইটা, এটা কিন্তু একটা ইমালশন। আচ্ছা, এবার আসো স্নো ক্রিম, যেটা আপুরা খুবই দাও এবং ভাইয়ার আবার চুরি করে দাও। যখন তোমরা বিশেষ জায়গায় দেখা করতে যাও তখন স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল ক্রিম মাইকা যাও না, ওই এবার একটু খেয়াল করো ওটা কী দিয়া বানাইছে, কেমনে আইছে, ঠিক আছে। স্নো ও ক্রিম, আচ্ছা কোল্ড ক্রিম, এই যে খুবই শীত চলতেছে, সবাই বাগতেছো, ঠোঁট ফাটা যায়, মুখ ফাটা যায়, হাত ফাটা যায়, কোল্ড ক্রিমটা মাখো। দেখো কেমিস্ট্রি খুবই মজা, তুমি রিলেট করবা যে হ্যাঁ আমি রেগুলার দেখতেছি, রেগুলার ব্যবহার করতেছি, রেগুলার জিনিস ইউজ করতেছি, এইটাই তো কেমিস্ট্রি। এইটা হচ্ছে কেমিস্ট্রি মজা। তুমি প্রত্যেক দিন যা করতেছো সব কিছু, তুমি ঘুমেও ওটাও কেমিস্ট্রির মধ্যে, তুমি সকালে ওঠো ওরাও কেমিস্ট্রি, যে তুমি দাঁত ব্রাশ করো, সব কিছু আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সবই কেমিস্ট্রি। এবং ঘুমের মধ্যেও তুমি ফ্যান চালো, ওই জায়গায় তো তোমার ইলেকট্রন প্রোটন ইলেকট্রিসিটি চলতেছে, ওটাও কেমিস্ট্রি, সব কিছু কেমিস্ট্রি। তুমি যে নিঃশ্বাস ছাড়ো, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছো, নিতেছো অক্সিজেন, তুমি 24 ঘন্টা মানুষ কেমিস্ট্রির মধ্যে আছে। এমনকি মরে গেলেও তোমার ওই জায়গাও কেমিস্ট্রি আছে, যে তোমার দেহ পয়সা যাইতেছে, ওই জায়গাও ব্যাকটেরিয়ার কাজ আছে, ওই জায়গাও কেমিস্ট্রি আছে। আচ্ছা দেখো কোল্ড ক্রিম কি, ওয়াটার ইন অয়েল এত দেখলে বুঝতে পারতেছে যে ওয়াটার ইন অয়েল কি মানে কি, পানির ছোট কণা কি তেলের মধ্যে ছড়িয়ে থাকে, তবে কিন্তু মিশবে না, তেল জলে মিশে না। তাহলে কি পানির ছোট কণা যদি তেলের মধ্যে মিশিয়ে থাকে, এটা কি, এটা হচ্ছে তোমার ওয়াটার ইন অয়েল। এটা কি কোল্ড ক্রিম ইমালশন কি ওয়াটার ইন অয়েল। আর ভ্যানিশিং ক্রিম, এটা কি অয়েল ইন ওয়াটার, মানে এটা যা পড়ছো এটা উল্টাটা, এটা যা পড়ছো কি এটা। এবার কি তেলের ছোট কণা কিসের মধ্যে থাকে, পানির মধ্যে ছড়িয়ে থাকে, এটা একটা ইমালশন। এটা কি তোমার ভ্যানিশিং ক্রিম আসতে পারে। কোল্ড ক্রিম কি ওয়াটার ইন অয়েল, ভ্যানিশিং ক্রিম কি অয়েল ইন ওয়াটার, ভাইস ভার্সা। এবার কি সানস্ক্রিন, হ্যাঁ খুব যদি বাইরাও যে রাইট প্রোটেকশন, হাই প্রোটেকশন, রোদ্রে বেরোইলে সানস্ক্রিন দিয়ে বেরো, ওই জায়গায় তোমরা দেখবা যে এসপিএফ বলে, ওই জায়গায় কি বলে এসপিএফ বলে, এসপিএফ 25-30 আজীবন জানো যে 25 মানি কম, 50 মানি ভালো। এখন কি ওইটা একটু খেয়াল করো যে এসপিএফটা কি। এসপিএফ হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। এই এসপিএফ দেখবা তো সানস্ক্রিনে গিয়ে লেখা থাকে 50-30 এরকম লেখা থাকে। আচ্ছা সানস্ক্রিন কতক্ষণ সূর্যের থেকে যে অতি বেগুনি রশ্মি আসে, ওইটাকে আমরা ওই অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে সুরক্ষা দিবে, তার একক এই এসপিএফ কি, তোমার সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেটা কতক্ষণ আমাদেরকে সুরক্ষা দেবে তার একক কি এসপিএফ। তাহলে কি যদি বেশি হয় এসপিএফ 50 মানে কি ভালো, 30 মানে কি একটু কম ভালো, ঠিক আছে। আজীবন দিছো, এবার একটু বোঝো কি দিছো এতদিন। আচ্ছা বেবি পাউডার কি, দেখো তুমি যে পাউডার ইউজ করো ওটা কিন্তু বাচ্চারা পারবে না, কারণ তোমার তো গন্ডারের চামড়া, ওর তো পাতলা চামড়া, ওর তো রসুনের মতন পাতলা চামড়া, তো ওর জন্য আবার কি পাউডার আলাদা। দেখবা কি বেবি শ্যাম্পু দিলে আবার চোখ জ্বলে না, কিন্তু বাজারে যে শ্যাম্পু আছে ওটা দিলে চোখ জ্বলে কেন, বাচ্চা তো তোমার মতো বড় না, ওর দরকার হলে বেবি শ্যাম্পু। অনেকে দেখছি আমি যে কী করে চোখ টোক জ্বলার ভয়ে বেবি শ্যাম্পু দেয়। তো বাচ্চাদের ক্ষেত্রে অনেক কিছুই আলাদা, যা আমাদের জন্য ইউজ করি ওটা বাচ্চাদের জন্য না। তো বাচ্চাদের পাউডার আবার কি আলাদা, বেবি পাউডার কি, এতে অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ইউজ করা হয়। কি ইউজ করা হয়, বোরিক অ্যাসিড। এবং কি আর্দ্রতা শোষার জন্য কি স্টার্চ যোগ করা হয়। বোরিক অ্যাসিড যোগ করা হয় কি বেবি পাউডারে, ঠিক আছে ওকে। আচ্ছা এবার কি সাবান, কি জানি লাক্স সাবান, তারপর কি স্যান্ডেলিনা, হ্যান ত্যান বহুত দেখছো। এবার দেখো সাবান কি, সাবানের মূল কাজ কি। সাবান আর ডিটারজেন্ট দুইটার কাজ একই, ময়লা পরিষ্কার করা, ঠিক আছে। সাবান আর ডিটারজেন্টের দুটার একই কাজ কি, ময়লা পরিষ্কার করা। কিছু সাবান তুমি কাপড়ে দাও, ওটা ময়লা পরিষ্কার করে। গা দাও, যেটা গা ধোয়ার সাবান, ওটাও ময়লা পরিষ্কার করে। আবার ডিটারজেন্ট কি, ওই যে হুইল টুইল দেখছো না, সার্ফ এক্সেল, ওটাও কি ময়লা পরিষ্কার করে। এদের মূলত কাজ এক, তবে এদের ক্যাটাগরি ভিন্ন আছে। গার সাবান, তারপর তোমার ডিটারজেন্ট, কাপড়ের সাবান আরেকটু আলাদা, তবে এদের মূল
কাজ একই, ময়লা পরিষ্কার করা। আচ্ছা, সাবান কি? সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এটুক মনে রাখো। তুমি সাবান প্রস্তুতি, বিশ্লেষণ অনেক কিছু লাগবে না, তুমি জাস্ট এটুক মনে রাখো, সাবান হচ্ছে কি? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এটি একটি অ্যানায়নিক সারফেক্ট্যান্ট। আচ্ছা, সাবানায়ন কি? চর্বি বা তেলের সাথে ক্ষারের বিক্রিয়া সাবান ও গ্লিসারিন তৈরির প্রক্রিয়া। সোজা কথায় এইভাবে মনে রাখো, সাবান তৈরির প্রক্রিয়াকে বলে কি? সাবানায়ন। সাবানা কিন্তু আবার নায়িকা সাবানা না, সাবানায়ন। নায়িকা সাবানা তো তোমার কি করে? এটা সেলাই মেশিন কিনলে বড় লোক, অমন বহুত বড় লোক মানে হইতে চাইছে কিন্তু আর পারে নাই, সেলাই মেশিন পয়সা ডেট ওভার হয়ে গেছে। আচ্ছা, সাবানায়নটা কি? সাবান তৈরির প্রক্রিয়াই সাবানায়ন, এক কথায় শেষ। আচ্ছা, এবার মিশেল, এটা কিন্তু আবার ওই যে বারাক ওবামার বউ মিশেল ওবামা না, এটা হলো মিশেল। এই মিশেলটা কি করে? তুমি যখন সাবান দিয়ে তোমার কাপড় চোপড় ধোও, তখন কি যে একটা ময়লা, ধরো একটা ময়লা, একটা ময়লা, তখন কি করে? সাবান কি করে? এই যে ময়লাটা, এই ময়লাটা চারপাশে তার কি করে? সে চারপাশে একটা বাউন্ডারি তৈরি করে এই ময়লাটাকে তোমার এই জামা থেকে তুলে ফেলে। এই যে একটা চারপাশে যে একটা সারফেস তৈরি করে, এই সারফেসটাই কি? তোমার মিশেল। এ কী করে? তুমি এই সারফেস তৈরি করে এবার তুমি পানি দিয়ে দিলে ময়লাটা চলে যায়। তোমার সাবানের আরও বিস্তারিত আছে, তোমার কি বলে, তোমার হাইড্রোফোবিক, এটা তো বিশাল একটা পড়া জিনিস, সেটা তোমাদের পরীক্ষা আসে না। তুমি যে হাইড্রোফোবিক কীভাবে মানে সাবানের তৈরির যে ময়লা পরিষ্কারের যে প্রক্রিয়া, এটা অনেক বিস্তারিত, এটা তোমাদের আসে না পরীক্ষায়। তাও একটু জানা রাখো যে সাবান কী করে, যে তোমার যে ময়লা আছে, ময়লার চারপাশে যে কী করে, তোমার একটা স্তর তৈরি করে, এটাকে তো স্তর তৈরি করে কি কাপড়ের থেকে এটাকে একটু আলগা করে দেয়। এরপর তুমি পানি দেওয়া দিলে ওই ময়লাটা কি হয়? তোমার কাপড়ের থেকে চলে যায়। সেম অ্যাজ তোমার মুখে বা গায়ে, এই একই কাজ করে সাবান। আচ্ছা, সারফেক্ট্যান্ট কি? ডিটারজেন্টের প্রধান কার্যকরী উপাদান। ডিটারজেন্টকে যে কাপড় চোপড় দেবো যেটা ডিটারজেন্ট, তো সারফেক্ট্যান্ট কি? তোমার ডিটারজেন্টের প্রধান কার্যকরী উপাদান। এটি পানির পৃষ্ঠটান কমিয়ে ময়লা পরিষ্কারে সাহায্য করে। দেখো, সব কাপড় চোপড় কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করা যায় না, এর জন্য ডিটারজেন্ট লাগে। কারণ ডিটারজেন্টে স্পেসিফিকভাবে কী থাকে? এই সারফেক্ট্যান্ট থাকে হচ্ছে কি? তোমার ডিটারজেন্টের স্পেসিফিক উপাদান। এর জন্য কাপড় চোপড় পরিষ্কারের জন্য আমরা ডিটারজেন্ট ব্যবহার করি। আচ্ছা, লবণের প্রভাব কি? সাবান তৈরির সময় মিশ্রণে লবণ যোগ করলে সাবানের দ্রাব্যতা কমে যায় এবং তা উপরে উঠে আসে। দ্রাব্যতা কি? তোমাদের কিন্তু একটা পড়াইছি, একটু খেয়াল করো, রিভাইজ করো যে দ্রাব্যতা কি পড়াইছিলাম, একটু মাথায় আনো, খেয়াল করো জিনিসটা। দেখো, সাবান তৈরির সময় মিশ্রণে লবণ যোগ করলে সাবানের দ্রাব্যতা কমে যায় এবং তা উপরে ভেসে ওঠে। আচ্ছা, গ্লিসারিন। শীতকালে প্রচুর মাখা লাগে গ্লিসারিন, হাত পা হাঁটে, পাও হাঁটে। ওই গ্লিসারিন কি? সাবান তৈরির সময় উপজাত বা বাই প্রোডাক্ট, মানে তুমি করতে গেছো এক কাজ, সাথে একটা বাইছো বোনাস, ওই বোনাস জিনিসটাই হচ্ছে তোমার বাই প্রোডাক্ট। ঠিক আছে? তো সাবান তৈরির সময় আমরা একটা বোনাস হিসেবে বাই প্রোডাক্ট পাই কি? সেটা হচ্ছে গ্লিসারিন। সাবান তৈরির সময় যে বাই প্রোডাক্ট হিসেবে পরীক্ষা আসতে পারে, সাবান প্রোডাক্টের উপজাত বা বাই প্রোডাক্ট কি? গ্লিসারিন। এটি কি করে? তোমার প্রসাধন শিল্পে ব্যবহার করে। ওই যে তোমার সাজগোজে গ্লিসারিন ইউজ করে, অনেক কাজে মেয়েরা আপুরা জানে যে অনেক কিছু গ্লিসারিন ইউজ করে, এটা ভাইয়ারা অবশ্য জানে না, আপুরা জানে। আচ্ছা, ন্যানো প্রযুক্তি কি? অনেক শোনো না, ন্যানো টেকনোলজি, হ্যান টেকনোলজি, ন্যানো হ্যান ত্যান কি? ন্যানোটা মানে কি? খেয়াল করো, ন্যানো হচ্ছে একটা স্কেল, একটা মিটার, জানো না? একটা মিটার কত? ওই মিটার এক মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 মিটারের 100, একটা মিটার কত? একটুক সাইজ। তো ওই 1 মিটারের 100 কোটিটাকে আমি ভাগ করলে যে একটা ভাগ পাবো, ওইটা হচ্ছে তোমার 1 ন্যানোমিটার। সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি 10⁻⁹। আচ্ছা, এবার খেয়াল করো, তো এই যে ন্যানোমিটারের যে ছোট্ট যে অংশ, এগুলো দিয়ে আমরা যে মানে এই ছোট্ট অংশগুলোকেই যদি আমরা বিভিন্ন কাজে ইউজ করি, তখন ওইটাকেই বলে কি? ন্যানো প্রযুক্তি। এই ছোট্ট অংশকে যদি আমরা কোনো কাজে ইউজ করি, যেমন কি তোমরা পড়ছো তোমাদের মোবাইলে যে মাইক্রোচিপগুলো আছে, লেখবা এই ন্যানোমিটার, ওই ন্যানোমিটার, এটাও কি একটা ন্যানো টেকনোলজি। আচ্ছা, জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাইঅক্সাইড, এটা কি? সানস্ক্রিনের অতি বেগুনি রশ্মি শোষণ করে। এটাকে পড়াইছি না, সানস্ক্রিন। তো ওই সানস্ক্রিনে যে বেগুনি রশ্মি, এটা তো শোষণ করে কে? জিঙ্ক অক্সাইড আর টাইটানিয়াম ডাইঅক্সাইড। কী করে? জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড। মাথায় রাখো, খালি তো গায়ে মাখলে হবে, কোনটায় তোমার উপকার করে এরও তো মনে রাখতে হবে। কী করে? জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড। আচ্ছা, কলয়েডের কণার আকার, আচ্ছা সাধারণত কত? এটা মনে রাখো, কলয়েডের
কণার আকার সাধারণত 1 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে, জাস্ট মাথায় রাখো। আচ্ছা, সাসপেনশন কি? এর কণার ব্যাস হচ্ছে 10⁻⁵ সেন্টিমিটার। এটি রেখে দিলে কখনো নিচে নিচে জমা হয়, দেখবা কাদা পানি অনেক সময় মিশিয়ে রাখবা, কতক্ষণ পর দেখবা নিচে কাদা জমা হয়ে রয়েছে, এইটা কি একটা সাসপেনশন। আচ্ছা, দ্রবণীয়তা ঘনমাত্রা নির্দিষ্ট পরিমাপের দ্রবীভূত উপাদান কি? একটা সূত্র আছে, এর মাধ্যমে তুমি দ্রবণীয়তা মাপা হয়। এটা খালি সূত্রটা জানিয়ে রাখো, পরীক্ষায় এই অঙ্ক টঙ্ক আসে না, শুধুমাত্র সূত্রটাই আসতে পারে। আচ্ছা, এবার দেখো ফল ঠল পাকায়, কয় না কাঁঠাল কিলেয়া পাকায়, তো এই ওই কী বলে ওই ফল পাকানোর সিস্টেমটা আমরা এখন একটু জানি। দেখো, খাদ্য ফল পাকানো, কার্বাইড খুব কমন, শুনবা যে কার্বাইড মিশাইছে, কার্বাইড হ্যান ত্যান, খুবই দেখা যায়, নিউজ খুললে দেখা যায় কলা দিয়া কী বলে কলারে কার্বাইড দিয়া পাকায়, কাঁঠালে কার্বাইড দিয়া পাকায়। এটা কি তোমার, এটা কি ক্যালসিয়াম কার্বাইড, মানে বাণিজ্যিকভাবে কি ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় কি তোমাকে ফল পাকাইতে, যা কি করে আর্দ্রতার সংস্পর্শে এসে ইথালিন গ্যাস উৎপন্ন করে এবং এতে আর্সেনিক ও ফসফরাসের উপস্থিতি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কেন এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কারণ হচ্ছে এটা কি পরীক্ষা আসতে পারে যে তোমার কার্বাইড কেন স্বাস্থ্য ঝুঁকি, আসতে পারে এমন যে কি আর্সেনিক ও ফসফরাস তৈরি করে, যার ফলে আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ঝুঁকি। আর ফরমালিন, এটা তো ভাই খুবই কমন, সবাই শুনছেন নাম, যে ফরমালিন ফরমালিন ফরমালিন, ফলে ফরমালিন, খাবারে ফরমালিন, হ্যাঁ তার খুব শুনছো। ফরমালিন সম্পর্কে আমরা একটু জানি। ফরমালিন কি? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কি ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। কার? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। এটা কি তোমার ওই যে মৃতদেহ, তোমার কি বলে যে মৃতদেহ দেখছো না তোমাদের ল্যাবে থাকতে পারে, ওই মৃতদেহ সংরক্ষণের জন্য কি, বা যারা জাদুঘরে গেছো বা চিড়িয়াখানায় গেছো, দেখবা যে ওইখানে তোমার কি পশু পাখি সংরক্ষণ করে রাখছে, অনেক আগে মারা গেছে কিন্তু এখন পানির ভিতর মনে হয় যে পানির মধ্যে ডুবানো আছে, আসলে ওটা পানি না, ওটা হচ্ছে তোমার ফরমালিন। ওই ফরমালিন ডুবাইলে অনেক দিন ভালো থাকে। তো বাস্তবে খাদ্যে এটা ব্যবহার করা একেবারে নিষিদ্ধ, কারণ ভাই এগুলা খাইলে একবারে পকার পার। এবার আসো দেখো, দুধ ও দুগ্ধজাত পণ্য, অন্যদিকে মাথা দিও না, দুধ ও দুগ্ধজাত পণ্য। আচ্ছা, এবার কি আমরা যে গরুর দুধটা খাই, এই দুধের কত পিএইচ, একটু আগে পড়াইছিলাম না ভাইয়া পিএইচ স্কেল। এবার দেখো দুধের পিএইচ কত পরীক্ষা আসে, 6.6 থেকে 6.9। এখন আমাকে বলো ভাইয়া, খেয়াল করো আমি কি বলছিলাম, স্বাদ যদি থাকে ওটা নিউট্রাল, ওটা অ্যাসিড আর ক্ষারের মাঝামাঝি অবস্থান। যদি কমা হয় স্বাদের তাহলে কি এটা অ্যাসিড ধর্ম আছে। এখন দেখো আমরা দুধের কি থাকে পিএইচ কত 6.6 থেকে 6.9, তাহলে কি আমরা কি বলতে পারি এটা হালকা একটু অ্যাসিডিক, মানে হালকা একটু অ্যাসিড আছে এর মধ্যে। আচ্ছা, পাস্তুরাইজেশন কি? দুধকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া পাস্তুরাইজেশন। তোমরা ওই যে বাসায় দুধ রাখলে কি করো, ওটার একটু করো না, তোমার ফুটাও না, ওই ফুটানোটাকে কি বলা হয় পাস্তুরাইজেশন। অর্থাৎ দুধকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া পাস্তুরাইজেশন, ওইটা একটা পাস্তুরাইজেশন। আবার তোমার বিভিন্ন ধরো ওই যে যারা কি বলে বাজারে বিক্রি করে তারাও তো একটা পরিশোধন করে, ওইটাও একটা পাস্তুরাইজেশনের অংশ। আচ্ছা, এর 2-3টা তাপমাত্রা মনে রাখো কি করে, সাধারণত 63 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট আর 72 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 সেকেন্ড উত্তপ্ত করলে দ্রুত ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এবার দেখো দুধের প্রোটিন, দুধ কি বলে কি হরলিক্স খাও, দুধের শক্তি বাড়াও বলে না, তো দুধে কি থাকে প্রোটিন, একটা আদর্শ খাবার, দুধ হচ্ছে একটা আদর্শ খাবার। অনেকে আবার এটা হজম করতে পারে না, তাদের বলা হয় বা ল্যাকটোজ ইনটলারেন্ট। তো দুধের যে প্রোটিন, এই দুধের প্রোটিন কি, প্রধান প্রোটিন কি কেজিন বা কেজিনে বলে। এটি একটি কলয়েডাল অবস্থা থাকে, ওই যে কি নিচে তোমার একটু প্রক্রিয়াজাত করলে এটা নিচে জমা হয়। তো খেয়াল রাখো পরীক্ষা আসতে পারে যে দুধের প্রধান প্রোটিন কি কেসিন, বা ইংলিশে বলা হয় কেজিন, এরকম বলা হয়। দুধ থেকে মাখন প্রস্তুতি, এটি কি ওয়াটার ইন অয়েল ইমালশন তৈরির প্রক্রিয়া। একটু বলেছিলাম না ওয়াটার ইন অয়েল মানে কি, তেলের মধ্যে কয়েক ফোঁটা পানি, তো এটা কি দুধ থেকে মাখন প্রস্তুতি, এটা একটা ওয়াটার ইন অয়েল ইমালশন তৈরির প্রক্রিয়া। আচ্ছা, গ্লাস ও টয়লেট ক্লিনার তৈরির সতর্কতা। দেখো বানাবা তুমি গ্লাস আর টয়লেট ক্লিনার, তো বানাবা, এটাকে বলছিলাম যে বানায়া তুমি কি হবা এলন মাস্ক হবা, বিলিয়নার হবা, মাল্টি বিলিয়নার হবা। তো বানানোর সময় কি কি সতর্কতা লাগবে ওটাও তো জানার দরকার আছে, খালি তো বানাইলে হলো না, একটু খেয়াল করো কি কি সতর্কতা রাখবা। গ্লাস ক্লিনার, এতে কি লিকার অ্যামোনিয়া ব্যবহার করা হয় যা কাছে গ্রিস ও তেল দূর করে, এটা আমরা একটু পড়ছি। এবার কিন্তু অ্যামোনিয়া তীব্র গন্ধ এড়াতে সুগন্ধ যুক্ত করা হয়। দেখবে ওটা মারলে তুমি গ্লাস নিয়ে যখন গ্লাসে মারবা তখন দেখবে কি একটু ঘ্রাণ আসে। কেন আসে? কারণ আসল যে অ্যামোনিয়া আছে লিকার অ্যামোনিয়া, ওটা এত গন্ধ যে তুমি এটা মাইরা দেবা উল্টা দৌড়,
আয়নার সামনে দাঁড়ায় নিয়ে চেহারা দেখা লাগবো না, ভাগবা। তো এর জন্য কী করে, তোমার একটা সুগন্ধি দিয়ে দেয়, যাতে তুমি এটা মাইরা দাঁড়ায় আবার দেখতে পারো তুমি শাহরুখ খান না সালমান খান না হিরো আলম। আচ্ছা, এবার দেখো টয়লেট ক্লিনার, এতে কি কস্টিক সোডা বলছিলাম একটু আগে যে কস্টিক সোডা ব্যবহার করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা। এখন এইটা ব্যবহার করার সময় গ্লাভস পরা জরুরি। এটা যখন বানাবা বা এটা যখন ব্যবহার করবা, তুমি যখন হারপিক মারবা, এটা তো সতর্কতা তোমরা নেও না, কিন্তু নেওয়া উচিত। তোমরা যখন হারপিক টারপিক মারবা তখন হাতে গ্লাভস পরবা। কেন পরবা জানো? এটা খুবই খুবই ক্ষয়কারী প্রকৃতির ক্ষারই, মানে খুবই হাই লেভেলের ক্ষার। বলছিলাম যে পিএইচ ডানের দিক যায়, এটা হাই লেভেলের একটা ক্ষার। এটা যদি হাতে লাগে হাত পুড়ে যেতে পারে। দেখবা যে অনেকে কি বলে গা ঠাইতে কি বলে হারপিক লাগায়, এটা খুবই একটা বাজে কাজ, এটা কখনো করবা না তুমি। এটা হচ্ছে খুবই উচ্চমানের একটা ক্ষার, এর জন্য এটা যখন ব্যবহার করবা চেষ্টা করবা কিছু একটা হাতে দিয়ে নিতে। আচ্ছা, এবার কি ওষুধ রসায়ন। ওষুধ শিল্পটা হচ্ছে পুরোপুরি রসায়ন। তো আমরা কি কি খাই, কিছু কিছু ওষুধ আছে আমরা ডাক্তার লাগে না, আমরা একাই খাইতে পারি না। প্যারাসিটামল 2 বেলা, এই যে প্যারাসিটামল আছে না, প্যারাসিটামল কি তোমার এর রাসায়নিক খেয়াল রাখো, শুধু নামটাই মনে রাখো। প্যারাসিটামলের রাসায়নিক নাম কি? এন অ্যাসিটাইল পি অ্যামিনোফেনল। এন অ্যাসিটাইল পি অ্যামিনোফেনল। এটা কি করা হয়? জ্বর বা ব্যথা, অনেকে মাথা ব্যথার জন্য খায়, পেট ব্যথার জন্য খায়, জ্বর হইলে খায়, আর একজনের জ্বর হইলেও নিজে প্যারাসিটামল খায়। তো এটা কি তোমার জ্বর ও ব্যথা থেকে উপশম করে, কি করে? প্যারাসিটামল। আর ডেটল, বাজারে দেখছো ডেটল আছে না, এটা কি তোমার এর প্রধান উপাদানগুলো খেয়াল রাখবা। ক্লোরোজাইলেন, ক্লোরোজাইলেন, এবারে রাস্তার লেন না, জাইলেন, ক্লোরোজাইলেন। এর সাথে কি আইসোপ্রোপাইল অ্যালকোহল ও পাইন অয়েল মেশানো থাকে। আচ্ছা, জিঙ্ক স্টিয়ারেট, এটা কি একটু পড়াছিলাম যে পাউডার পিচ্ছিলকারী পদার্থকে জিঙ্ক স্টিয়ারেট। ক্যালসিয়াম প্রোপেনয়েড কি? এটা হচ্ছে বেকারিতে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। আর সোডিয়াম স্টিয়ারেট কি? সাবানের প্রধান উপাদান। একটু আগে পড়াইছি সোডিয়াম স্টিয়ারেট কি? সাবানের প্রধান উপাদান। তো এই হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়টা শেষ। এখন দেখি আমরা দুই একটা তোমাদের বিগত সালে যে এমসিকিউগুলো আসছে, আমরা একটু মানে দুই একটা দেখি আমরা পারি কিনা। আচ্ছা, প্রথমে পড়াইছিলাম যে খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কয়টি, কিন্তু তোমাদের পরীক্ষা আসছে খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কয়টি পড়াইছিলাম কি? 3টি। অ্যান্সার কি? খ। কি কি? প্রাপ্যতা, অ্যাক্সেস, সঠিক ব্যবহার। এগুলো না জানলেও চলবে, তোমরা এটা জানতে হবে যে খাদ্যের নিরাপত্তার মূল ভিত্তি কয়টি। আর লবণের মাধ্যমে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে কি বলে? এটা অনেকক্ষণ ধরে কিন্তু বুঝাইছি। এটা কি? কিউরিং বলছিলাম না যে শুটকি তোমার লবণ দিয়ে রাখে, গরুর চামড়া লবণ দিয়ে রাখে, সংরক্ষণ করে, এগুলো কি? দুইটাই কি? কিউরিং। এই তোমাদের মোটামুটি কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটা শেষ। তোমাদের দেখা হইতেছে তোমাদের সাথে পরের চ্যাপ্টারে আবার।